সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ৬টি জেলা কেননা প্রতি জেলারই কেউ না কেউ অংশগ্রহণ করে তাদের দাওয়াত দিয়ে আমরা একটি প্রোগ্রাম সফল করার চেষ্টা করি এবং এই সফল প্রোগ্রামগুলি হয় আপনাদের আন্তরিকতার মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে। আর সার্বিক সহযোগিতা না থাকলে একটি প্রোগ্রাম সভাপতি বা সম্পাদক অথবা কার্যনির্বাহী কমিটি সবাই একত্রিত হয়েও একটি প্রোগ্রাম সফল করা যায় না। আমাদের মাননীয় প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন। আমরা কার্যক্রম শুরু করে দিব। যারা বরিশালের বিভাগ সমিতির নেতৃবৃন্দ আছেন বা বরিশালের আমাদের কর্মী আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা বাইরের অতিথি আসবে আমরা সামনের আসন তাদেরকে যেন আমরা বসতে দিই। আমরা যে দাঁড়িয়ে থাকি বা আমাদের পিছনে বসি তাতে কিন্তু আমাদের ইচ্ছা যাবে না। বড় বাইরের মেহমানদের আমরা বসতে দিই, তাহলে আমাদের ইচ্ছা যেন বাড়বে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি এখান থেকে যা কিছু বলবো আমরা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য বলবো, আপনাদের কাউকে ছোট করার জন্য বলবো না, কেউ অন্য ভাবে নেবেন না। আইন জানা মানুষ এবং তার বয়স হয়তো খুব বেশি না, কিন্তু সে একজন আইনের পাহাড় আমাদের অঙ্গনে, আইন অঙ্গনে। এবং এখন তার ভূমিকা আপনারা অবশ্যই টেলিভিশনে দেখেন, টেলিভিশনে দেখো আপনারা অনুমান করতে পেরেছেন আপনার কখন কোন দল আসে। এখন তার রাজনৈতিক দল নাই। এখন যে ব্যক্তি আপনার দেশ চালাতে পারে সেই কিন্তু প্রকৃত ব্যক্তি। রাজনৈতিক ভাবে চেয়ারে বসিয়ে দিলে সবাই যোগ্যতা অর্জন দেখাতে পারে, কারণ পিছনে যখন ফোকাস থাকে, আপনার অনেক বাহিনী থাকে, প্রধানমন্ত্রী পিছনে থাকে, প্রেসিডেন্ট থাকে, তখন অযোগ্য লোক যোগ্য হয়ে যায়। কিন্তু এখন আসল ব্যক্তি, যোগ্য ব্যক্তি আমি তাকে মনে করেছি। যাই হোক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের আইনজীবীদের যে সংগঠন, আমাদের সনদ যে সংগঠন দেয়, আমাদের নিয়ন্ত্রণকারী যে সংস্থা বার কাউন্সিল, সেই বার কাউন্সিলের মহামান্য চেয়ারম্যান। বাঙালির পক্ষে প্রথমবারের মতো কতটা কঠিন ছিল সেই সময় প্রেক্ষাপটে আমরা চিন্তা করলে বুঝতে পারব। তারপরে উনি হলেন, যদিও এখন মুখ্যমন্ত্রী বলে, কিন্তু তখন প্রধানমন্ত্রী বলতো, বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। এবং তিনি দীর্ঘ সময় ধরে 6 বছর ধরে 2 টার্মে উনি প্রধানমন্ত্রী ছিলেন। এই শেরে বাংলা একে ফজলুল হক, তিনি কোন ক্ষেত্রে অবদান রাখেন নাই আমরা সেইটাই খুঁজে পাবো না। সেই শিক্ষা জীবন শেষ করে তিনি কলকাতায় আইন ব্যবসা শুরু করেন। আইন ব্যবসা শুরু করার কিছুদিন পরেই তার বাবার মৃত্যু হয়। তখন তিনি বরিশালে চলে আসেন এবং বরিশালের তিনি প্র্যাকটিস শুরু করেন। বরিশালের প্র্যাকটিস শুরু করাকালীনই তখন বিএম কলেজের যে প্রিন্সিপাল তাকে আমন্ত্রণ জানা হলো অঙ্কের শিক্ষক হওয়ার জন্য কলেজের। তিনি এই প্র্যাকটিস করার পাশাপাশি অঙ্কেরও শিক্ষকতা করেছেন বিএম কলেজে। তারপরে উনি ডিপ্টি ম্যাজিস্ট্রেট হয়েছেন, তিনি সাব ডিভিশনাল অফিসার হয়েছেন, আবার রাজনীতিতে আসছেন। একই সময় মুসলিম লীগ এবং কংগ্রেস 2 দলেরই উনি নেতা ছিলেন। এটাও একটা স্বাভাবিক ঘটনা না। তখন ভারতবর্ষে 2টাই রাজনৈতিক দল ছিল, মুসলিম লীগ এবং ভণ্ড শুধু আরেকটা মহাদেশের একটা
যুগ সন্ধিক্ষণে শেরেবাংলার মতো জননেতা জনরাজনীতিবিদ এসেছিলেন। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসনের মধ্যে আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে অভ্যস্ত করবার জন্য ব্রিটিশরা চেয়েছিল যে তাদের যে সংস্কৃতি, তাদের যে রাজনীতি, সেটা যদি আর অভ্যস্ত হই তাহলে আমরা তাদেরকেই শ্রেষ্ঠ মেনে মানে তাদের পরিবেশ থেকে যাব যতদিন পৃথিবী থাকে। কিন্তু শেরেবাংলার মতো রাজনীতিবিদরা ইংরেজরা যে শিক্ষা তারা করেছিলেন, তিনি আইনজীবী ছিলেন এবং আইনজীবীদেরকে কিন্তু বইয়ের বাইরেও অনেক কিছু জানতে হয়। আজকে অ্যাটর্নি জেনারেল সহ অন্য আইনজীবী যারা আছেন, যে বইয়ের সেটা একটা কাঠামো, কিন্তু দেশের মানুষের সাথে যখন আপনি তার সমস্যা সমাধান করতে যান তখন আপনার আমি নিজে আইনজীবী, আমার বাবা আইনজীবী ছিলেন, তো অনেক দিকে চিন্তা করে আপনার বুদ্ধি খুলে যায়। ওই সময় যারা রাজনীতি করতেন অধিকাংশই আইনজীবী ছিলেন। শেরেবাংলা তাদের মধ্যে একজন সোহরাওয়ার্দী ছিলেন। তো ব্রিটিশরা যেই পরিকল্পনা থেকে এদেশে ইংরেজি শিক্ষা এবং আইন কানুন তারা করেছে, সেটাকে কাজে লাগিয়ে শেরেবাংলার মতো রাজনীতিবিদরা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য সেই রাজনীতি কাজে লাগিয়েছে। ওই সময় মুসলিম লীগ যখন হয় তখন যারা জমিদার, বড় বড় যোদ্ধা, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের, তারা ছিল নেতা। যত বড় জমিদার তত বড় নেতা। শেরেবাংলার মতো রাজনীতিবিদরা সেটাকে ভেঙে দিয়ে এই যে আইনজীবী, শিক্ষক, চাকরিজীবী, মধ্যবিত্ত যে শ্রেণীটা গড়ে উঠেছিল, তাদেরকে রাজনীতির কেন্দ্রস্থলে নিয়ে আসে। এবং তার যে কৃষক পূজা পার্টি, সেই কৃষক পূজা পার্টি ছিল মাটির কাছাকাছি। মুসলিম লীগ ছিল জমিদারের বৈঠকখানায়, তিনি এটাকে নিয়ে আসলেন মধ্যবিত্ত কৃষক, কৃষকের ছেলে, সে কৃষকের গোলাপ আপনার পয়সা দিয়ে সে কলকাতায় পড়তে আসছে, তাদের মধ্যে তিনি রাজনৈতিক ক্ষমতাটা সঞ্চারিত করার চেষ্টা করলেন। এবং সেই জন্য তিনি শিক্ষার উপর খুব জোর দিয়েছিলেন, যে গরিব গরিব মানুষ, কৃষকের ছেলে। এবং ছাত্র জীবন থেকে আমরা যে রাজনৈতিক ধারক, আমরা যে রাজনীতি চর্চা করি, তিনি আমার সেই রাজনীতির সৈনিক, আমার মুস্তাক ভাই। আমি যখন প্যালেস্টাইনে ছিলাম সেক্টর কমান্ডার, উনি আমাকে প্যালেস্টাইনে পাঠাইছিলেন, কর্নেল তাহারের ভাই বেলাল এবং আমি একত্রে প্যালেস্টাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি সেই লেবানন শাখা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার বন্ধু ছিল ডাক্তার শফিকুর রহমান, আমাদের ডাক্তার মুস্তাক ভাই সবসময় আমাদেরকে চিঠি দিয়ে বাংলাদেশের কি অবস্থা ছিল সেটা আমাদের অবহিত করতেন। এবং আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কাজ করেছি। 1982 সালের 24শে মার্চ যখন এদেশে সামরিক শাসন আসলো, আমরা 26শে মার্চ বলিতে রাজপথে 2000 বাঙালিকে নিয়ে কমান্ডো দিয়ে আমরা মিছিল করেছিলাম বাংলাদেশের গণতন্ত্র বিরুদ্ধে। আমরা বিভিন্ন সময় সামাজিক সংগঠন করেছি। পদ্মা সেতুর কথা বলেছেন, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় দুদকের সাবেক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান, যিনি আমার সংগঠনের মহাসচিব চেয়ারম্যান ছিলেন, এবং আরেকজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যিনি কালো কোট পরে শত শত আইনজীবীকে নিয়ে প্রথম পদ্মা সেতুর জন্য আন্দোলন করেছিলেন। আমি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। এই পদ্মা সেতু আন্দোলনে আমি ছিলাম মহাসচিব। আরেক ব্যক্তিত্ব ছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। উনি বলেছেন, কেউ না হলে তোমার সাথে আমি আছি। আমরা যখন ইঞ্জিনিয়ারিং সমাবেশ করতাম, হাজার হাজার লোক পেয়েছিল। আব্দুর রহমান বিশ্বাসের প্রধান নেতৃত্বে আমরা সেই অনুষ্ঠান করেছিলাম। আমি কল্পনার বাইরে 44 জন বক্তা একটা অনুষ্ঠানে বক্তব্য রেখেছি। আমরা 4 ঘন্টা সেই পদ্মা সেতু করেছি। আমরা রাজপথ আমরা কি বলা হয় যে আন্দোলনে আমার মুহূর্তে একটা সড়কের জন্য যে এত যুদ্ধ করতে গেলে আন্দোলন করতে যে কল্পনা করা যায় না। আজকের এই সবার সিদ্ধান্ত যে পদ্মা সেতু আমরা শেরেবাংলা সেতু করবো। আমার আসাম ভাই লিখেছেন 6 লেন উন্নতি করতে হবে, যে 4 লেন ছিল সেই কাজও বন্ধ হয়ে গেছে। আমরা 3 তারিখে এখানে আমাদের মানববন্ধন হবে, আপনারা সবাই লোকজন নিয়ে এখানে শুটিং হবে সেই প্রত্যাশা করি। আমাদের যে আসাম ভাই দীর্ঘদিন যাবত আমাদের দক্ষিণ বাংলার গর্ব, আপনি তার বক্তব্য যারা বুঝতে পারছেন, সেই দেশের এই ক্রান্তিকালে উনি অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে যার সম্পর্কে আমরা এখানে
আলোচনা করছি। শেরবাংলাকে প্রতিবার পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তারা আসলেই আজকে আমাদের আসাম ভাই অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেন। আমরা গর্বিত, উনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ তার কাছে, বরিশাল বিভাগবাসীও তার কাছে কৃতজ্ঞ। আমি আমার ভাই ডাক্তার মোস্তাক হোসেন, আপনারা জানেন 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যার নেতৃত্বে কম্পিত ছিল, সে ডাক্তার মোস্তাক হোসেন 90 যে গণঅভ্যুত্থান, 90 সালে যে গণঅভ্যুত্থান ভূমিকা ছিল, তারা যারা বাস্তবায়ন 90 খ্রিস্টাব্দের যে আন্দোলন তারা করতেছিলেন ডক্টর মোস্তাক আহমেদ। আজকে হয়তো আমরা আসাম ভাই বলেছে অধ্যাপক হুমায়ুন কবিরের কথা, আমরা যারা স্ব-সহায়তার সাথে অনুষ্ঠান করছি আমরা অনেকেই মূল্যায়িত হই না, কিন্তু আমরা আজকে শেরবাংলাকে